গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৫। শিউলি ফিরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, কিছু বলার থাকলে বলুন, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। হাতজোড়া কোথায় রাখবে ভেবে না পেয়ে একটা হাত নিজের চুলের মধ্যে বোলাতে বোলাতে আর অন্যটা শিউলির ব্যাগটা টেনে ধরে কাছেদ আস্তে করে বলল, বলছিলাম কি, চলুন। কোথায়? একটু অবাক হলো শিউলি। কাছেদ বলল, কেন, আমাদের বাসায়। ওর মুখের দিকে আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। একটা সুন্দর হাসির তরঙ্গ তুলে সারা মুখে ছড়িয়ে পড়ল। হেসে দিয়ে শিউলি বলল, এতক্ষণ এত ঢং করছিলেন কেন শুনি? কাছেদ নিরুত্তর রইল। বাসায় এসে ওর বইপত্র খাতাগুলো ছড়িয়ে একাকার করল শিউলি। এক এক করে খুলল, পড়ল, বন্ধ করে আবার খুলল সে। হঠাৎ তালাবদ্ধ সুটকেসটার দিকে চোখ পড়তে বলল, দেখি চাবিটা দেখি আপনার। কাছেদ বলল, কেন, চাবি দিয়ে কি করবেন আপনি? সুটকেসটা খুলব। কেন? খুলে দেখব ওর মধ্যে কি আছে। শৈলের কণ্ঠস্বর আশ্চর্য নিলিপ্ত। কাছেদ বলল, না, ওটার চাবি আমি কাউকে দেই না। রোজরা বিস্তারিত করে ঈষৎ হাসল শিউলি। সামনে এগিয়ে এসে চাপা স্বরে বলল, ওর মধ্যে প্রেমপত্রগুলো সব লুকিয়ে রেখেছেন বুঝি? তাহলে থাক, ওসব কাউকে না দেখানোই ভালো। হাসতে হাসতে আবার টেবিলটার দিকে সরে গেল শিউলি। ও চলে গেলে মা শুধালে, মেয়েটি কে রে? কাছেদ বলল, জাহানারার চাচাতো বোন। মা বললেন, ও তাই, গলার স্বরটা অনেকটা জাহানারার মতো। মেয়েটি করে কি? কলেজে পড়ে। এখানে বুঝি বাসা আছে ওদের? না, ও হোস্টেলে থাকে। মা তবু এত কথা জিজ্ঞেস করলেন, নাহার একটি কথাও জিজ্ঞেস করল না। ওরা যখন ভেতরের ঘরে বসে কথা বলছিল তখন নিজ হাতে চা বানিয়ে দিয়ে গেছে নাহার। আর কিছু লাগবে কিনা কথা না বলে ইশারায় কাছেদকে প্রশ্ন করেছে। তারপর কাছেদ যখন শিউলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ওর, তখন উত্তরে ছোট্ট একটা আদাব জানিয়ে নিজের কাজে ফিরে গেছে নাহার। ওর ব্যবহারটা বড় অসামাজিক মনে হলো কাছেদের। শিউলি চলে গেলে নাহারকে ডাকল সে। আচ্ছা, তোমার একই স্বভাব বলো তো? একজন ভদ্রমহিলা বাসায় এসেছে, তার সঙ্গে একটু আলাপ করিয়ে দিলাম, পরিচয় করিয়ে দিলাম, দু চারটা কথা বলবে, একটু আলাপ করবে, তা না একেবারে চুপ। তোমার কি কথা বলতে কষ্ট হয় নাকি? বুড়ো আঙ্গুল দিয়ে মেঝেতে দাগ কাটতে কাটতে নাহার জবাব দিল, আলাপ করার কিছু থাকলে তো। বলে এলোমেলো করে রাখা বইগুলো গুছাবার কাজে লেগে গেল নাহার। একটার পর একটা বইগুলো আবার সুন্দর করে সাজিয়ে যাচ্ছে সে। কাছেদ চুপ করে রইল, আর কিছু জিজ্ঞেস করবে না। দুটো ঘটনায় পরপর ঘটল। আগের দিন পুরো অফিসটা একটা চাপা উত্তেজনায় ভুগছে। কারণটা তেমন অভাবিত কিছু নয়। বড় সাহেবের সঙ্গে তার বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। বউ ডাইভোর্স করেছে তাকে। হাজার হোক অফিসের বড় সাহেব, তাকে নিয়ে হাসি হুল্লোড় ছড়ানো যায় না, গলা পাটা যাওয়ার ভয় আছে। তবু কর্মচারীরা এ নিয়ে আলোচনা করতে ছাড়ে। অবশেষে এমনি কিছু যে ঘটতে পারে সবাই আজ করছিল। যেখানে স্বামী স্ত্রীতে আদায় কাজকলায় সম্পর্ক, সেখানে সকল সম্পর্ক বর্জন করাই বাঞ্ছনীয়। তবু অনেকে সাহেবের জন্য আফসোস করল, বলল বেচারা। আবার কেউ কেউ বলল ভালোই হয়েছে, সাহেব বেঁচেছে, নইলে সারাটা জীবন ছাড় পোকা হয়ে থাকতে কত। কেউ বলল বিয়ে করে ঠকেছে সাহেব। কি ছিল, কেমন হয়ে গেছে। সাহেবকে নিয়ে জল্পনা কল্পনা শেষ না হতেই পরবর্তী ঘটনাটা ঘটল। মকবুল সাহেব, যিনি সারাদিন পান খেতেন, অফিস
জমিয়ে রাখতেন। তিনি হঠাৎ পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়েছে। সেদিন অফিসে এসেই দারোয়ানের কাছে খবরটা শুনল কাছে। প্রথমে চমকে গিয়েছিল, পরে সামলে নিয়ে শুধালো। কার কাছ থেকে শুনল? দারোয়ান জানালো, তার ছেলের কাছ থেকে। অফিসের সবাই জেনেছে একে একে। দুঃখ করছে। আহা, লোকটা বড় ভালো ছিল। তাদের শোক প্রকাশের ধরন দেখে মনে হচ্ছে যেন বুড়ো মকবুলের মৃত্যুর সংবাদ শুনছে তারা। তা পক্ষাঘাতে ভোগা আর মারা যাওয়া একই কথা। আফসোস জানাতে গিয়ে অ্যাকাউন্টেন্ট বললেন, যতদিন বেঁচে থাকবে একটানা কষ্ট করতে হবে। কাছে শুধালো, এখন তিনি আছেন কোথায়? কনিষ্ঠ কেরানি বলল, হাসপাতালে। সকালবেলা নাকি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকাউন্টেন্ট বললেন, মেডিকেলে গেলে কি হবে, ওরও ভালো হবার নাই। কথাটা বেশ জোরের সঙ্গেই বললেন তিনি। গলাটা অস্বাভাবিক শোনালো। মনে হলো রোগটা না সারুক, তাই চান তিনি। টাইপরাইটারের ওপর হাত জড়া ছড়িয়ে দিয়ে চুপচাপ অ্যাকাউন্টেন্টের মুখের দিকে তাকিয়ে রইল কাসেদ। মকবুল সাহেবের অনুপস্থিতিতে তার কাজের দায়িত্ব পড়বে অ্যাকাউন্টেন্ট সাহেবের হাতে। প্রমোশন হবে তার, আয় বাড়বে, পদমর্যাদা বাড়বে। খোদা করুন তিনি ভালো হয়ে যান তাড়াতাড়ি। কাজের ফাঁকে একসময় অ্যাকাউন্টেন্ট বললেন, আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনো। এটা কি তার মনের কথা? সত্যি কি মনে প্রাণে উনি তাই চাচ্ছেন? কাছেদের কেন যেন বিশ্বাস হল না। মানুষ মাত্র স্বার্থপর, স্বার্থের প্রশ্নের সঙ্গে বিরোধ বাঁধে। বাবাতে ছেলেতে সম্পর্ক ছিন্ন হয়, ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়। অ্যাকাউন্টেন্ট সাহেব ভালো করে জানে, বুড়ো মকবুল যদি সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসে তাহলে তার পক্ষে সেটা শুভ হবে না। এসব জানা সত্ত্বেও কি তিনি পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তিটির রোগমুক্তি কামনা করছেন, নাকি এ তার বাইরের কথা? মনে মনে হয়তো ভাবছেন অন্য কিছু। ভাবছেন বুড়ো আর সুস্থ না হোক, হয় মারা যাক কিংবা অসুস্থ অবস্থায় পড়ে থাকুক বিছানায়। মানুষ তাই চায়। নিজের মঙ্গলের জন্য অন্যের ক্ষতি চিন্তা করতে সে একটু বিলম্ব করে না। কাসেদ কাজে মন বসাতে চেষ্টা করল, কিন্তু বুড়ো মকবুলের কথা বারবার মনে হতে লাগল তার। বিকেলে অফিস শেষ হবার কিছু আগে বড় সাহেব ডেকে পাঠালেন তাকে। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাবার পর কদিন কারুর সামনে আসেননি তিনি, কথা বলেননি কারুর সঙ্গে। অফিসে এসেছেন, থেকেছেন, কাজ করেছেন। কাছের যখন বড় সাহেবের রুমে এসে ঢুকল, সাহেব তখন একগাদা ফাইলের মধ্যে মুখ গুজে আছেন। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কয়েক কাশল কাসেদ। তবু তিনি তাকাচ্ছে না দেখে নীরবে দাঁড়িয়ে রইল। দেওয়াল ঘড়ির পেন্ডুলাম দুলছে, দোলনার মতো শব্দ হচ্ছে। বড় সাহেব ফাইলটা বন্ধ করে রাখলেন। তারপর কাসেদের দিকে চোখ পড়তে একটু অবাক হয়ে শুধালেন, আপনি এখানে কেন? কাসেদ বলল, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। সাহেব কি যেন ভাবলেন। কপালের আঁকাবাঁকা রেখাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে আসছে তার। দু চোখে কি এক শূন্যতা। হঠাৎ নড়ে চড়ে বসলেন সাহেব। বললেন, হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম মকবুল সাহেবের খবর জানতে। ওর কি খবর? কাসেদ বলল, আমি ঠিক জানিনি, শুনেছি হাসপাতালে আছেন, মেডিকেল কলেজে। টেবিলের উপর ছড়ানো কয়েকখানা কাগজ ফাইলের মধ্যে রেখে দিতে দিতে সাহেব শুধালেন, আপনার কি এখন কোনো কাজ আছে? না। তাহলে চলুন একবার হাসপাতালে যাওয়া যাক। টেবিলের ড্রয়ারগুলো বন্ধ করে উঠে দাঁড়ালেন বড় সাহেব। হাসপাতালে মকবুল সাহেবের বেডটা খুঁজে বের করতে বিশেষ বেগ হল না। ৫ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেড। দূর থেকে কাসেদ দেখতে পেল বিছানার চারপাশে মকবুল সাহেবের বউ এবং ছেলেমেয়েরা তাকে ঘিরে দাঁড়ানো।
বড় সাহেব চাপা গলায় শুধালেন, এখন কি ওখানে যাওয়া ঠিক হবে? কাসেদ কি বলবে ভাবছিল, এমন সময় মকবুল সাহেবের স্ত্রীর চোখ পড়ল এদিকে। এদের সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় ঘোমটা টেনে একপাশে সরে দাঁড়ালেন। বড় ছেলের সামনে এগিয়ে এসে বিনত স্বরে বললেন, স্যার, আসেন। সাহেব যেতে যেতে শুধালেন, এখন উনি কেমন আছেন? আগের চেয়ে কিছুটা ভালো আছেন স্যার। ওরা বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার অন্য পাশে পাশাপাশি ৩টা মেয়ে দাঁড়ানো। ৩জনের মাথায় ঘোমটা টানা। প্রথম জনের কোলে একটা বাচ্চা মেয়ে, হয়তো সে সবার বড়, বিবাহিতা। দ্বিতীয় জনের বয়স ২০-২১-এর মতো হবে। মুখখানা ভালো করে না দেখতে পেলেও কাছেদের চিনতে ভুল হল না। এই সে মেয়ে যাকে বিকেলে বাড়ির আঙ্গিনায় বসে থাকতে দেখেছিল সে। তৃতীয় মেয়েটির গায়ের রং ওদের চেয়ে ফর্সা, বয়স অল্প। সাহেব অত্যন্ত স্নেহের সঙ্গে মকবুল সাহেবের কপালে একখানা হাত রাখলেন। চোখ মুলে তাকালেন মকবুল সাহেব। একদৃষ্টে তাকিয়ে রইলেন সাহেবের দিকে। চোখের পলক পড়ছে না। ঠোঁটজোড়া কাঁপছে শুধু, যেন কিছু বলতে চান তিনি। সাহেব মৃদু গলায় বললেন, চিন্তার কিছু নেই, ভালো হয়ে যাবে। মকবুল সাহেবের খোলা চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরতে লাগল। ও বসে দাঁড়ানো ৩টা মেয়ে, ওদের মা আঁচলে চোখ মুছল। ওরাও কাঁদছে। কাঁদছে না শুধু ছেলে না, ওদের সারা মুখ ম্লান, চেহারায় যন্ত্রণার ছাপ, কিন্তু চোখে অশ্রু নেই। সাহেব বললেন, চাকরির জন্য চিন্তা করবেন না, ওটা আপনারই থাকবে। কিছুদিন পর ভালো হয়ে গেলে আবার জয়েন করবে। মকবুল সাহেব আবার কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। ওপাশে দাঁড়ানো স্ত্রী কন্যার ওপর চোখের দৃষ্টি ঘুরিয়ে এনে আবার বড় সাহেবের চোখের দিকে তাকালেন। পলক পড়ছে না চোখের, শুধু পানি ঝরছে আর ঠোঁট জোড়া কাঁপছে। সাহেব বললেন, টাকা পয়সার কথা ভাবতে হবে না, আমি বন্দোবস্ত করে ফেলব। এবার এতক্ষণে কান্না কমে এলো তার, যেন অনেকটা আশ্বস্ত বোধ করছেন তিনি। কাসেদকে দেখলেন, দেখলেন চারপাশ। কাসেদের দিকে মুখখানা ঘুরিয়ে এনে বড় সাহেব চাপা স্বরে বললেন, এদের দেখাশোনার দায়িত্বটা আপাতত আপনাকেই নিতে হবে। কাসেদ সম্মতি জানিয়ে মাথা নত করল। সাহেব আবার বললেন, আমি অফিস থেকে কিছু টাকা স্যাংশন করিয়ে দিব, প্রয়োজন মতো খরচ করবেন। কাসেদ আবার মাথা নোয়াল। একটা নার্স এসে টেম্পারেচার নিয়ে গেল। তাকে একপাশে ডেকে নিয়ে কি যেন আলাপ করলেন বড় সাহেব। মকবুল সাহেবের মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে এনে সেই মেয়েটিকে দেখতে চেষ্টা করল কাসেদ। দেখা গেল না। সন্ধ্যার মতো আবছাই রয়ে গেল সে। রাস্তায় বেরিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে দিলেন সাহেব। বললেন, এগুলো হাসপাতালে পৌঁছে দিয়ে আপনি বাসায় চলে যান। ফলের টঙ্গা হাতে নিয়ে আসছিল কাছে। সাহেব পিছন থেকে আবার ডাকলেন, আপনাকে কষ্ট দিচ্ছি, কিছু মনে করবেন না। সাহেবের গলার স্বরটা কেমন যেন ক্লান্ত আর জড়ানো। কাসেদ অবাক হয়ে তাকালো ওর দিকে। গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, ভালো, টাকা পয়সার অভাব নেই, তবু সুখী হতে পারল না লোকটা। কাসেদ নীরবে তাকিয়ে রইল ওর দিকে, কিছু বলল না। পুরো অফিসটা চাপা কথার গুমট হাওয়ায় ভরে আছে সেই সকাল থেকে। মকবুল সাহেব পক্ষাঘাতে আক্রান্ত মকবুল সাহেব কি ভালো হবেন? এরকম তো ভালো হবার নয়। আর তিনি যদি ভালো না হন তাহলে তার জায়গায় নিশ্চয়ই এ অফিসের একজনকে দেওয়া হবে। কাকে নেবেন কিছু জানেন? ১ নম্বর কেরানি চাপাসারে শুধালেন ২ নম্বর কেরাবিকে। ২ নম্বর কি বললেন কিছু শোনা গেল না। দুপুরে বড় সাহেব ডেকে পাঠালেন তাকে, কিছু টাকা দিলেন, খোঁজ খবর নিলেন, বললেন,
আমি অবশ্য বিকেলের দিকে একবার যাব। কাসেদও ভাবছিল বিকালে একবার হাসপাতালে গিয়ে দেখে আসবে লোকটাকে। লোকটাকে দেখতে যাওয়ার আগ্রহর আড়ালে আর একটা বাসনা লুকিয়েছিল, সে মেয়েটিকে দেখবে। বিকেলের রঙে যার দেহ রাঙানো ছিল। কিন্তু অফিস ছুটি হবার একটু আগে সালমা এসে হাজির। মুখখানা গম্ভীর কালো, চুলগুলো এলোমেলো, চোখে চরম ব্রিটিশটা। কাসেদ চমকে উঠল। কি ব্যাপার, হঠাৎ অফিসে? সালমা বলল, বিশেষ প্রয়োজনে এসেছি। কাসেদ বলল, দাঁড়িয়ে কেন, বসো। সালমা বলল, এখানে এক গাদা লোকের সামনে কিছু বলতে পারবো না। তোমার কি বাইরে আসতে অসুবিধা হবে? না, অসুবিধা কিসের? এই তো একটু পরে অফিস ছুটি হবে, তারপর বাইরে বেরোনো যাবে। কিন্তু অমন কি ঘটলো কিছু বুঝতে পারছি না। তোমাকে যেন একটু ক্লান্ত মনে হচ্ছে। ক্লান্ত বই কি? সালমা চাপা স্বরে বলল, বড় ক্লান্ত, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি আমি। শেষের কথাগুলো স্পষ্ট করে শোনা গেল না। কাসেদ বলল কিছু একটা। কাসেদ বুঝল কিছু একটা ঘটেছে। হয়তো স্বামীর সঙ্গে ঝগড়া করেছে সে, কিংবা মা বাবার সাথে। অফিসে আর কোনো আলাপ হলো না। রাস্তায় নেমে কাসেদ বলল, কি দরকার বলো। সালমা বলল, হে রাস্তায় চলো না, কোথাও গিয়ে বসা যা। কোথায় যাবে? কেন, কোনো রেস্টুরেন্টে? খোলা রেস্তোরাঁয় বসে ঠিক হবে না। তাহলে কেবিনে বসবে? কাসেদ ইতস্তত করল, কিন্তু সালমার অনুরোধ এড়াতে পারল না সে। চায়ের পেয়ালার সামনে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল সালমা। টেবিলের ওপর হিজিবিজি কাটল। কাসেদ বলল, কি চুপ করে রইলে যে, কিছু বলবে না? সালমা একবার আর চোখে দেখে নিল তাকে, তারপর বলল, আচ্ছা, আমাকে দেখে তোমার কি মনে হয় বলো তো? কাসেদ শুধালো, হঠাৎ এ প্রশ্ন? সালমা বলল, না মানে বলছিলাম, আমাকে দেখে কি তোমার মনে হয় আমি খুব সুখী? চায়ের পেয়ালাটা মুখের কাছ থেকে নামিয়ে এনে কাসেদ বলল, এ প্রশ্নের জবাব দেওয়া অত্যন্ত কঠিন। কারণ সুখ জিনিসটা হচ্ছে মনের ব্যাপার। ওটা যদি বাইরের হতো তাহলে সাদা চোখে দেখা যেত। তোমার মনকে তো আমি দেখতে পাচ্ছি নে। দেখবার চেষ্টা করলেই বা কবে? সালমার কণ্ঠস্বরে অভিমান চলছে। নিজেকে নিয়েই তো ব্যস্ত থাকলে চিরটাকাল, অন্যের কথা ভাববার অবকাশ কোথায়? বলতে গিয়ে বারবার মুখখানা লাল হয়ে উঠছিল তার, কিন্তু কাসেদের দিকে একবারও তাকালো না সে। চায়ের কাপটা টেবিলের উপর নামিয়ে রাখল কাসেদ, বিব্রত গলায় বলল, আমার কথা বাদ দাও, নিজের কথা কি বলেছিলে তাই বলো। অল্পক্ষণের জন্য চুপ হয়ে গেল সালমা। কাসেদের জবাবে সন্তুষ্ট হতে পারেনি সে। এক চুমুক চা খেয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে সালমা আবার বলল, সব মানুষ জীবনে সুখী হতে চায়, আমিও চেয়েছি। যাকে ভালোবাসলাম তাকে পেলাম না, যাকে বিয়ে করতে হলো তাকে ঠিক মনের মতোটি করে পেতে চাইলাম, কিন্তু। বলতে গিয়ে সহসা থেমে পড়ল সালমা। মাথার উপরে ফ্যানটা ঘুরছে জোরে, এলোমেলো চুলগুলো উড়ছে বাতাসে। মুখ তুলে কাসেদের দিকে তাকালো সালমা, আস্তে করে বলল, সে চাইল আমি তার মতো হই, পাতলা শিফনের সাফি পরে, ঠোঁটে আরো মুখের রং মেখে ওর সঙ্গে ক্লাবে যাই, ওর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেই, গল্পগুজব করি, দুই মন দুই মেরুতে বসে। মিল যেখানে নেই সেখানে সুখের তালাশ করা পাগলামো, তাই না? কাসেদ কি বলবে ভেবে পেল না। সালমা নীরব। কাসেদের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে সে। কাসেদ বলল, এ নিয়ে চিন্তা করে কি হবে সালমা? এ নিয়ে চিন্তার কোনো শেষ আছে? সালমা উত্তরে বলল, বিপাশাকে যদি তোমার কাছে দিয়ে যাই, তুমি রাখবে? কাসেদ অবাক হয়ে তাকালো ওর দিকে। কেন বলো তো? সালমা কি যেন ভাবল, ভেবে বলল,
ওকে তোমার কাছে রেখে আমি কোথাও চলে যাব? এ পাগলামোর কোনো মানে হয় না। কাসেদ হাসতে চেষ্টা করল। বলল, জীবনের পথ যত কঠিন আর যত দুর্জয়মুখ হোক না কেন, তার কাছে থেকে পালিয়ে যাবার কোনো অর্থ হয় না। ওটা কাপুরুষতার লক্ষণ। তাই নাকি? অপূর্ব হাসল সালমা। টেনে টেনে বলল, কাপুরুষ আমি না তুমি? কাসেদ ইতস্তত করে বলল, তার তার মানে? মানে তুমি কি বলতে চাও তুমি একজন বীরপুরুষ? কাসেদ হেসে দিয়ে বলল, বীরপুরুষ হয়তো নই, তবে কাপুরুষ হলে। কাপুরুষ নও? সালমা শব্দ করে হাসলে। তাহলে একটা কথা বলি। বল। সালমা নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। ওর ঠোঁটের কোণে মৃদু মৃদু হাসল সে। তারপর টেনে টেনে বলল, আজ এখান থেকে বেরিয়ে তো আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? দূরে, বহু দূরে কোথাও। কাছে চমকে উঠল। সহসা সে বুঝতে পারল না কি বলবে, কি বলা যায়। সালমা আবার লাল হল, মুখখানা সরিয়ে নিল অন্যদিকে। কিছুক্ষণ দুজন একেবারে চেয়ে। একটু পরে সালমা আবার বলল, কি চুপ করে রইলে যে? বীরপুরুষের সাহসে কোলাচ্ছে না বুঝি? কাসেদ গম্ভীর গলায় বলল, একটা অসম্ভব প্রস্তাব করে বসলে তো আর চলে না। অসম্ভব? টেবিলের পর ঝুঁকে এলো সালমা, তীক্ষ্ণ গলায় বলল, সাহসে কোলাচ্ছে না তাই বলো, কেন মিছে মিছে বাজে অজুহাত দেখাচ্ছ? সালমা নড়ে চড়ে বসল। বিহারাকে ডাকো, বিলটা চুকিয়ে দিই। কাসেদ বলল, কিন্তু কি দরকারি কথা আছে বলছিলে, তা তো বললে না। সালমা বলল, থাক, তার প্রয়োজন আর নেই। যে গাছে প্রাণ নেই তার গোড়ায় পানি ঢেলে কি হবে? খুব তো বড়াই করেছিলে কাপুরুষ নও, কাপুরুষ নও। সহসা কান্নায় গলাটা ধরে এলো তার। কাসেদ বলল, অকারণে কেন একটা সহজ সম্পর্ককে জটিল করে তুলছ তুমি? তুমি কি চাও আমার কাছে? কিছু না, কিছু না, কিছু না। এতক্ষণে সত্যিকারের কান্না নেমে এল তার দু চোখ বয়ে। কাপড়ের আঁচলে অশ্রুবিন্দুগুলো মুছে নিতে নিতে সে আবার বলল, কিছু চাই না, চাই শুধু ঝগড়া করতে। সারাটা জীবন তাই তো করে এসেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কাসেদ। বলল, ওটা বোধহয় আমাদের কপালে লেখা ছিল সালমা। নইলে যখনই তোমার সঙ্গে আমার দেখা হয়েছে আমরা ঝগড়া করেছি, করি। কেন হত? তুমি আমাকে আঘাত দিয়ে আনন্দ পাও, তাই? কাউকে আঘাত দিয়ে কেউ আনন্দ পায় না সালমা। সালমা কোনো জবাব দিল না। পরনের শাড়িটা গুছিয়ে নিতে নিতে উঠে দাঁড়ালো সে। ও কি চললে নাকি? চিরকাল বসে থাকবে বলে তো আসেনি নিশ্চয়ই। সালমার বলার স্বরটা অদ্ভুত শোনাল। কিছু বলতে গিয়েও চুপ করে রইল কাসেদ। সালমা ততক্ষণে কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়েছে। কেবিন ছেড়ে কাসেদও বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। দিন কয়েক থেকে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। মাঝে মাঝে জ্বর আসে, ছেড়ে যায়, আবার আসে। এই জ্বরের মধ্যেও মা নামাজ পড়া বাদ দেননি। পড়েন বসে বসে, আর সারাক্ষণ শব্দ করে দোয়া দরুদ পাঠ করেন। মাঝে মাঝে দুঃখ প্রকাশ করেন নাহারের জন্য আর কাসেদের জন্য। বলেন, আমি মরে গেলে তোদের যে কি হবে ভেবে পাই না। আজ বিকালে কাসেদ বাসায় ফিরে এলে মা কাছে ডাকলেন ওকে। বললেন, এখানে এসে বস আমার মাথার কাছে। কপালে হাত রেখে কাসেদ দেখল জ্বর আছে কিনা। নেই। নাহার বলল, এই একটু আগে জ্বর নেমে গেছে। মা বললেন, আমাকে নিয়ে তোরা ভাবিস রে, বুড়ো হয়ে গেছি, আর কদিন বাঁচব? কাসেদ বলল, ওসব অলক্ষণে কথা কেন বলছো মা? তুমি এখন ঘুমোও, এ তো কাল সকালেই ভালো হয়ে যাবে।
মা চুপ করলেন না। কথা বলতে কষ্ট হচ্ছিল তার। তবু বললেন, তোর খালু এসেছিল নাহারের বিয়ের সেই পুরানো প্রস্তাবটা নিয়ে। শ্বাস নেবার জন্য থামলেন মা। নাহার বিছানার ওপাশে এতক্ষণ দাঁড়িয়েছিলে। বিয়ের কথা শুনে বার কয়েক ইতস্তত করে পাশের ঘরে সরে গেল সে। মা আবার বললেন, আমি এই বিয়েতে মত দিয়েছি। অসুখ যেমন ধরেছে, কে জানে কখন মরে যায়। যাবার আগে ওকে স্বামীর ঘরে তুলে দিয়ে যেতে চান, নইলে মরেও শান্তি পাব না আমি। গলাটা ধরে এলো মায়ের। বার দুয়েক ঢোক দিলে নিয়ে বললে, তাছাড়া ছেলেটাও তো খারাপ না, ভালোই। এখন তুই মত দিলেই হয়ে যায়। মায়ের মাথায় মৃদু হাত বুলাতে বুলাতে কাসেদ বলল, আমার মতামতের কি আছে? তোমরা যা ভালো মনে করো করো। অবশ্য নাহারকে একবার জিজ্ঞেস করে নিয়ে। ওকে আবার জিজ্ঞেস করব কি? মা চোখ তুলে তাকালেন ওর দিকে। আমরা কি ওর খারাপ চাই? ছেলেটা শুনছি দেখতে শুনতেও ভালো। মা পাশ ফিরে শুনে। কাছের নীরবে ওর মাথায় হাত বুলাতে লাগলো। রাতে ওর ঘরে খাবার নিয়ে এলে নাহারকে বসতে বলল কাছে। বলল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। নাহার ঈষৎ বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে, বসল না। দরজার কপাট ধরে নীরবে দাঁড়িয়ে রইল সে। কাসেদ ভাবল কথাটা কিভাবে ওকে বলা যেতে পারে। বিছানার উপর উঠে টেবিলের পাশে গিয়ে বসল সে। নাহার অপেক্ষা করছে দাঁড়িয়ে। থালার মধ্যে ভাত ঢেলে নিতে নিতে কাসেদ বলল, তোমার জন্য খালু একটা বিয়ের প্রস্তাব এনেছে, শুনেছ? নাহার কোনো জবাব দিল না। কাসেদ ভাতের থালা থেকে মুখ তুলে দেখল তাকে, তবু সে চুপ। কাসেদ বলল, মা অবশ্য তার মত দিয়েছেন। তুমি যদি মত দাও, আমারও আপত্তির কিছু নেই। নাহার নড়ে চড়ে দাঁড়াল। ক্যাচ করে একটা শব্দ হলো দরজায়। কাসেদ এবার আর তাকালো না। নিঃশব্দে ভাত খেতে লাগলো সে। খেতে খেতেই বলল, তোমার ইচ্ছা হলে ছেলেটিকে দেখতে পারো, আর যদি মত না থাকে তাও বলতে পারো, সংকোচের কিছু নেই। তবু চুপ করে রইল নাহার, মুখখানা নুয়ে পায়ের পাতার দিকে তাকিয়ে রইল সে। কি ব্যাপার, কিছু বলছ না যে? নাহার নীরব। তোমার কি কোনো মতামত নেই? তবু চুপ সে। তুমি কি কিছুই বলবে না? কাসেদ স্ত্রীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। আমি কি বলবো? এতক্ষণে কথা বলল নাহার। ওর গলার স্বরে বিরক্তি আর ব্রিটিশটা। আপনারা যা ভালো মনে করেন তাই করবেন, আমার কোনো মতামত নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল সে। শেষের দিকটা গলাটা জড়িয়ে এলো তার। তখনও দাঁড়িয়ে সে। হারিকেনের আলোয় মুখখানা ভালো করে দেখা যাচ্ছে না। পাশের ঘরে মা দরুদ পড়ছেন শুয়ে শুয়ে। এখান থেকে সবকিছু শোনা যাচ্ছে স্পষ্ট। ভাত খেয়ে উঠে দাঁড়াতে থালা বাসনগুলো নিয়ে বেরিয়ে গেল নাহার। ও চলে যেতে খাতা কলম নিয়ে বসল কাসেদ। লিখবে, ভীষণ লিখতে ইচ্ছে করছে তার। অফিসের কানাঘুষাটা ইদানিং একটা অন্য রূপ নিয়েছে। মকবুল সাহেবের প্রতি বড় সাহেবের পক্ষপাতিত্ব সবার মনে ঈর্ষার জন্ম নিয়েছে। আর তাই রোজ অফিসে এসে কাজের ফাঁকে তারা চাপা সুরে এই অর্থপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় তুলেছে। রোজ বিকেলে সাহেব হাসপাতালে যান অসুস্থ মকবুলকে দেখতে, তার খবরাখবর নিতে। কিন্তু কেন, কিসের জন্য? শহরে এমন আরেকটি অফিস কি কেউ দেখাতে পারবে যার কর্মচারী অসুস্থ হয়ে পড়লে বড় সাহেব রোজ তাকে দেখতে যান? শুধু কি দেখতে যাওয়া, রোজ যাওয়ার সময় বিস্কুট, হরলিক্স, ফলমূল কত কিছু নিয়ে যান তিনি। আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৫।